নিশির ডাক। শরতের রাত, চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দূরে কোথাও কুকুর ঘেউ ঘেউ করছে। গ্রামটি যেন ঘুমিয়ে আছে, কিন্তু রমেশের চোখে ঘুম নেই। সে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। পূর্ণিমার আলোয় চারপাশ স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আজ তার মন ভারাক্রান্ত। রমেশ এই গ্রামে নতুন এসেছে। শহর থেকে এসেই কিনে ফেলেছে গ্রামের শেষ প্রান্তের পুরনো জমিদার বাড়িটি। লোকজন তাকে সাবধান করেছিল, এই বাড়িতে রাতে কিছু অদ্ভুত শব্দ শোনা যায়। বিশেষ করে গভীর রাতে নিশির ডাক শুনতে পাওয়া যায়। কেউ যদি সেই ডাকে সাড়া দেয়, সে আর ফিরে আসে না। রমেশ এসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে ভাবল আজ রাতেই দেখা যাবে আসল সত্য। রাত বাড়ার সাথে সাথে বাতাসে এক ধরনের শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। হঠাৎ দূরে একটা মেয়ের মৃদু ডাক শুনতে পেল সে। রমেশ, রমেশ। রমেশ চমকে উঠল। তার গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু সে সাহস হারাল না। কে ডাকছে জানতে দরজা খুলে বাইরে বেরিয়ে এল। দূরে এক সাদা ছায়ামূর্তি দেখতে পেল সে। মেয়েটি ধীরে ধীরে হাত নেড়ে ডাকছে। রমেশ এগিয়ে গেল, কিন্তু যতই সে এগোয় মেয়েটি ততই দূরে চলে যায়। একসময় সে গ্রামের পুরনো বটগাছের কাছে পৌঁছে গেল। হঠাৎ চারপাশে কুয়াশা নেমে এল। তার গলা শুকিয়ে গেল, গায়ের লোম দাঁড়িয়ে গেল। তুমি কে? রমেশ জিজ্ঞেস করল, কিন্তু মেয়েটি শুধু হাসল। তার চোখ দুটো অস্বাভাবিক লাল, মুখে রহস্যময় অভিব্যক্তি। হঠাৎ চারদিকে ঝড় ওঠার মতো আওয়াজ হতে লাগল, বটগাছের ডালপালা দুলতে লাগল। রমেশের মনে হল সে এক অতিপ্রাকৃত শক্তির সামনে দাঁড়িয়ে আছে। সে পেছনে ফিরে দৌড়াতে চাইল, কিন্তু পা যেন এক জায়গায় আটকে গেল। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। রমেশ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। হঠাৎ এক বৃদ্ধার কণ্ঠ শোনা গেল, পিছনে এসো না ছেলেটা, চোখ বন্ধ করো, ওর দিকে তাকাবে না। রমেশ কোনো রকমে চোখ বন্ধ করল। কয়েক মুহূর্ত পর সব শান্ত হয়ে গেল। সে ধীরে ধীরে চোখ খুলল। মেয়েটি কোথাও নেই। বৃদ্ধা তার সামনে দাঁড়িয়ে। তুমি কে? বৃদ্ধা মৃদু হেসে বলল, আমি এই গ্রামের পুরনো বাসিন্দা। বহু বছর ধরে নিশির ডাকের গল্প শুনে আসছি। যারা সাড়া দেয় তারা আর ফিরে আসে না। তুমি ভাগ্যবান যে আমি ঠিক সময়ে এসেছিলাম। বৃদ্ধা মৃদু হেসে বলল, আমি এই গ্রামের পুরনো বাসিন্দা। বহু বছর ধরে নিশির ডাকের গল্প শুনে আসছি। যারা সাড়া দেয় তারা আর ফিরে আসে না। তুমি ভাগ্যবান যে আমি ঠিক সময়ে এসেছিলাম। রমেশ হতভম্ব হয়ে বৃদ্ধার কথা শুনল। সেই রাতে সে বাড়ি ফিরে আর ঘর থেকে বের হয়নি। পরদিন সকালে গ্রামের মানুষকে সব বলল। তারা বলল, বহু বছর আগে এক মেয়ে এই গ্রামের প্রান্তে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। সেই থেকেই সে রাতের অন্ধকারে ডাক দেয়। সেই ঘটনার পর থেকে রমেশ আর রাতে একা বের হয়নি। নিশির ডাক যে শুধু কুসংস্কার নয়, তা সে নিজের চোখেই দেখেছে। আপনারা শুনছেন নাইটমেয়ার স্টোরি। এইখানে ভূতের গল্প শোনানো হয়। কলকাতার অভিশপ্ত পুতুল। কলকাতার উত্তর প্রান্তে এক পুরনো বনেদি বাড়ি, সেনবাড়ি। সময়ের সাথে সাথে তার জৌলুস ফিকে হয়ে এসেছে, কিন্তু এখনও পুরনো দিনের স্মৃতিচিহ্ন ধরে রেখেছে। এই বাড়ির সবচেয়ে পুরনো অংশ হল এর গুদামঘর, যেখানে রাখা আছে বহু পুরনো সামগ্রী, পিতলের বাসন, পুরনো চিত্রকলা, ধুলো জমে থাকা বই আর কিছু অদ্ভুত জিনিস, যার মধ্যে সবচেয়ে রহস্যময় হল একটি পুরনো কাঠের পুতুল। পুতুলটি হাতে তৈরি, মুখে এক অদ্ভুত হাসি। তার পোশাক মলিন, চোখ দুটো কাঁচের তৈরি, কিন্তু সেই চোখের মধ্যে যেন কোনো এক অজানা রহস্য লুকিয়ে আছে। সেন পরিবারের প্রবীণ সদস্যরা বলেন, এই পুতুল বহু পুরনো, ব্রিটিশ আমলেরও আগে থেকে বাড়িতে আছে। কিন্তু এর ইতিহাস কেমন যেন ধোঁয়াটে। অভিশাপের গল্প। সেনবাড়ির দাদু হরিদাস সেন বলতেন, এই পুতুল নাকি এক অভিশপ্ত শিল্পীর সৃষ্টি। প্রায় ১৫০ বছর আগে এক দক্ষ কারিগর নীলমণি এই পুতুলটি তৈরি করেন তাঁর কন্যার জন্য। কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁর কন্যা রহস্যজনকভাবে মারা যায়।
শোকে পাগল নীলমণি বিশ্বাস করেন যে তাঁর মেয়ের আত্মা পুতুলের মধ্যে বাস করছে। তিনি পুতুলটিকে আগলে রাখতেন যতক্ষণ না তিনিও একদিন নিখোঁজ হয়ে যান। তারপর থেকে যেই এই পুতুলের মালিক হয়েছে তার জীবনে নেমে এসেছে দুর্ভাগ্য। আধুনিক কালের রহস্য। সাম্প্রতিক সময়ে সেনবাড়ির ছোট ছেলে সপ্তর্ষি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের ছাত্র। পুরনো জিনিসপত্রের প্রতি তার আগ্রহ চিরকালীন। একদিন বাড়ির গুদামঘর খুঁজতে গিয়ে সে পুতুলটি খুঁজে পায়। পুতুলের অদ্ভুত চাহনি আর পুরনো কাঠের স্পর্শ তাকে মুগ্ধ করে। সে সেটিকে নিজের ঘরে নিয়ে আসে ইতিহাসের কিছু গবেষণার কাজে লাগানোর জন্য। কিন্তু এরপর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সপ্তর্ষির ঘরে রাতের বেলা নিজে থেকেই দরজা খোলে, দেয়ালে ছায়ামূর্তি দেখা যায়। একদিন সে ঘুম ভেঙে দেখে পুতুলটি তার মাথার কাছে রাখা, যদিও সে এটিকে আলমারিতে রেখেছিল। ধীরে ধীরে তার চারপাশের মানুষজন অসুস্থ হয়ে পড়তে থাকে, তার মা, ছোট ভাই। এক রাতে সপ্তর্ষি অনুভব করে কেউ যেন তার ঘরে নিঃশব্দে হাঁটছে। সে ঘুম থেকে উঠে দেখে পুতুলটি তার বিছানার একেবারে কিনারায় বসানো। সে আতঙ্কিত হয়ে ওঠে। এরপর সে বাড়ির পুরনো কাগজপত্র ঘাঁটতে থাকে এবং জানতে পারে যে এই পুতুলটি অনেক আগে একবার কেউ বাইরে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু পরদিন সেটি আবার বাড়ির মধ্যে ফিরে আসে। এক্সরসিজম ও মুক্তি। সপ্তর্ষির সন্দেহ সত্যি হয়ে যায় যখন একদিন তার এক বন্ধু অনেক পুতুলটি পরীক্ষা করতে আসে। অনেক কিছু অলৌকিক বিষয়ে গবেষণা করেছিল এবং সে পুতুলটিকে ছুঁতেই তীব্র ঠান্ডা অনুভব করে। তখন সে বলে এই পুতুলে কোনো আত্মা আবদ্ধ আছে। পরের দিন সপ্তর্ষি এক তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক পুতুলটি হাতে নিয়েই বলেন, এটি শুধু একটা পুতুল নয়, এর মধ্যে বন্দী আছে এক অশান্ত আত্মা। তোমাদের পরিবারের কোনো পূর্বপুরুষ হয়তো একসময় এর সঙ্গে অন্যায় করেছে। তান্ত্রিক বিভিন্ন মন্ত্রোচ্চারণ শুরু করেন। ঘরে বাতাস ভারী হয়ে ওঠে, বাতি নিজের থেকে জ্বলে ওঠে, যেন কিছু বেরিয়ে আসতে চাইছে। এরপর এক বিকট শব্দ হয় আর পুতুলটি নিজে থেকেই মাটিতে পড়ে ভেঙে যায়। সেই রাতের পর থেকে সেনবাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। সপ্তর্ষি বুঝতে পারে পুতুলের সঙ্গে কোনো অজানা আত্মার বন্ধন ছিল যা এতদিন পর মুক্তি পেয়েছে। উপসংহার: কলকাতা বহু পুরনো রহস্যের শহর। তার অলিগলিতে লুকিয়ে আছে এমন অনেক অভিশপ্ত কাহিনী যা কেবল সাহসীরা খুঁজে বের করতে চায়। সেনবাড়ির পুতুলের গল্প হয়তো সত্যি, হয়তো লোককথা, কিন্তু একটা অস্বীকার যায় না যে কিছু জিনিসের ব্যাখ্যা বিজ্ঞানের বাইরে থেকে যায়। আজও কেউ কেউ বলেন সেই ভাঙা পুতুলের অংশ কলকাতার মাটিতে কোথাও চাপা পড়ে আছে, আর হয়তো একদিন তা আবার কারো সামনে আসবে।